এক মাস পর দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুও শনাক্ত। রাজশাহীতে 24 ঘন্টায় 11 জনের প্রাণহানি, সাতক্ষীরায় 187 জনের মধ্যে শনাক্ত 103, মোংলাতেও পরিস্থিতির অবনতি। আমরা শঙ্কিত, কেননা হাসপাতালে চিকিৎসা খুবই অবস্থাবান। হাসপাতালে মানুষ গাড়ি ধরলে বলে যে ওষুধ কিনতে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, মানে অজুহাতে শেষ নাই। একটা পর্যায়ে আমাদের ক্ষমতা শেষ হয়ে আসবে, হয়তো 1200 বেড হাসপাতাল, এখন 1200 বেডের বেশি তো রোগী ওইভাবে নেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের কাছে 20 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ। উপহারের নামমাত্র টিকায় কাটবে না সংকট, ক্রয় বা উৎপাদনেই সমাধান। আমেরিকান সরকার আমাদের জানিয়েছেন যে তারা আমাদের টিকা দিবেন। আমাদের 15 লাখ মিনিমাম লাগে আর কি, বাট আমরা চেয়েছি 20 লাখের মতো। রিয়ালিটিটা হলো আপনার হাতে আর 10 লক্ষ ডোজ আছে, অতএব ক্রয়, উৎপাদন, উদ্ভাবন তিনটিতে ধারাবাহিকভাবে একসাথে কাজ শুরু না করলে পরে আমরা এটা থেকে আসলে মুক্ত হতে পারবো না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অর্থ পাচারে এমপি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীদের নাম এলেও তথ্য জানে না সরকার, গ্রহণযোগ্য নয় বলছেন বিশ্লেষকরা। দরকার রাজনৈতিক সদিচ্ছা। আগুনের ক্ষতি ঠেকাতে দেশের মেগা প্রকল্পগুলোতে স্থাপিত হচ্ছে ফায়ার স্টেশন, থাকবে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। আগামী বছরই শেষ হবে কাজ। 2 মাস পর কাউন্টার থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। যাত্রীচাপ কম থাকলেও টিকিট না পাওয়ার অভিযোগ। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে লাগামহীনভাবে বাড়ছে করোনা সংক্রমণ। সাতক্ষীরায় শনাক্তের হার 55%, মোংলায় 49 জনের নমুনা পরীক্ষায় 30 জনের দেহেই সংক্রমণ মিলেছে। রাজশাহী বিভাগে 24 ঘন্টায় মারা গেছেন 11 জন। এদিকে সারা দেশে এক মাসের মধ্যে সর্বোচ্চ 44 জন মারা গেছেন, বেড়েছে শনাক্তের হারও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 257 জন। এর মধ্যে 188 জনের নমুনা পরীক্ষায় 99 জনের করোনা শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় এই হাসপাতালে 8 জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। এখন তো মনে করেন তার চেয়ে 3 থেকে 4 গুণ রোগী বেশি, তো এই জন্য মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি এখানে সর্বাত্মক দিয়ে আর যাতে মৃত্যুর হারটা কমানো যায়। সাতক্ষীরায় করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একদিনে উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন। শনাক্তের হার 53 থেকে বেড়ে দাঁড়িয়েছে 55%। লকডাউন চললেও মানুষ ঘরে থাকছে না। আমাদের ভ্যান চালাতে যাচ্ছে না, কিন্তু আমরা কি খাবো কি? মানুষ গাড়ি ধরলে বলে যে ওষুধ কিনতে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, মানে অজুহাতে শেষ নাই। নাটোরে সংক্রমণ ঠেকাতে বুধবার থেকে 15 জুন পর্যন্ত নাটোর ও সিংড়া পৌরসভায় কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। যশোরে করোনা শনাক্তের হার 47%। শনাক্তের হার কমাতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন 57 জন করোনা রোগী। আমরা শঙ্কিত, কেননা হাসপাতালে চিকিৎসা খুবই অবস্থাবান। হাসপাতালে অনেক ভিড়। যে আমাদের করোনার সংক্রমণের হার দিন দিন বেড়ে যাচ্ছে, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন উদ্বিগ্ন। ঠাকুরগাঁওয়ে পৌর মেয়র সহ করোনায় নতুন করে 22 জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্তের হার 25% বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সীমান্তবর্তী যে ইউনিয়নগুলো আমাদের আছে, সেখানে যাতে টহল জোরদার করা হয়, এ ব্যাপারে তারা বিশেষ নজরদারিতে রাখবেন। এছাড়া নওগাঁ, চুয়াডাঙ্গা, দিনাজপুর সহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আহসানুল করিম, সময় সংবাদ। উপহারের নামমাত্র টিকা নিয়ে চলছে দেশের ভ্যাকসিনেশন কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন টিকা ক্রয় কিংবা উৎপাদন করা না গেলে করোনা মোকাবিলা কঠিন হবে। তারা বলছেন দ্রুত টিকা নিয়ে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে তা বাস্তবায়ন দরকার। রাশেদ লিমনের রিপোর্ট। সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার মজুদ বলতে গেলে শেষ। হাতে আছে সিনোফার্মের 4.5 লাখ ডোজ আর ফাইজারের 1 লাখ। আর চীন থেকে সপ্তাহখানেকের মধ্যেই আসছে আরও 6 লাখ ডোজ। যদিও উপহারের এমন ছোটখাটো চালান আমলে নিতে নারাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন দেশে বিশাল জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার একমাত্র সমাধান ক্রয় নয়, স্বল্প মেয়াদী এই পরিকল্পনার পাশাপাশি দেশেই রিফিল ও নিজস্ব উদ্ভাবনের তাগিদ তাদের। ইমিডিয়েটলি এই ফ্লোরাইটি জেতার জন্য দরকার ভ্যাকসিন ক্রয় করা। এরপর দরকার ভ্যাকসিনের যেটা কো প্রোডাকশন বলছে, যে তাদের কারোর সঙ্গে সহযোগী হয়ে উৎপাদন করা। এটা হচ্ছে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা।
আর দীর্ঘমেয়াদী হচ্ছে উদ্ভাবন করা। অতএব ক্রয়, উৎপাদন, উদ্ভাবন তিনটিতে ধারাবাহিকভাবে একসাথে কাজ শুরু না করলে পরে আমরা এটা থেকে আসলে মুক্ত হতে পারবো। পাশাপাশি কেবল টিকা নিয়েই শক্তিশালী কমিটি গঠনের পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে টিকা প্রাপ্তি ও সম্ভাব্যতা যাচাই আরও গতিশীল হবে। টিকা নিয়ে আসলে আমরা কি করতে যাচ্ছি তার জন্য একটা আমাদের জাতীয় কর্ম পরিকল্পনা করা দরকার। 12-13 কোটি লোকের জন্য টিকা সংগ্রহ করার জন্য একটা বিশাল কর্মযজ্ঞ, তার জন্য একটা বড় অর্থ লাগবে এবং সেই অর্থটা অনেকটা একেবারে রেডি থাকার মতো হতে হবে। ভারত থেকে টিকা রপ্তানি বন্ধের ফলে প্রথম ডোজ নেওয়া প্রায় 14.5 লাখ মানুষের দ্বিতীয় ডোজ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে আবারও আশার আলো দেখছে বাংলাদেশ। বিকেলের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন 20 লাখ টিকা দেওয়ার ব্যাপারে আশ্বাস মিলেছে মার্কিনদের তরফ থেকে। এতে করে দেশে 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষার পালা শেষ হবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকান সরকার আমাদের জানিয়েছেন যে তারা আমাদের টিকা দিবেন, কিন্তু কি পরিমাণ দিবেন সেটা তারা এখনো ডিসাইড করতে পারেন নাই। তো সেটা ন্যাচারালি আমাদের একটা পুশ থাকবে যে আমাদের যাতে আরো বেশি দেন এবং আগে আগে দেন। আমাদের 15 লাখ মিনিমাম লাগে আর কি, বাট আমরা চেয়েছি 20 লাখের মতো এবং দেখি কত দেয়। কোভিড পরিস্থিতিতে 2 মাস পর অনলাইনের পাশাপাশি কাউন্টারেও চলছে ট্রেনের টিকিট বিক্রি। রেলওয়ের প্রজ্ঞাপনে মঙ্গলবার থেকে এটি কার্যকরের কথা থাকলেও শুক্রবার থেকেই কাউন্টারগুলো থেকে শুরু হয় 8 জুনের টিকিট বিক্রি। তবে কাউন্টারের টিকিট প্রত্যাশীদের চাপ কম থাকার পরও উপেক্ষিত স্বাস্থ্যবিধি, আর তার দায় একে অন্যের কাঁধে চাপাচ্ছেন কর্তৃপক্ষ ও টিকিট প্রত্যাশীরা। কোভিড বাস্তবতায় গত 24শে মে অর্ধেক আসন ফাঁকা রেখে শুরু হয় ট্রেনে যাত্রী পরিবহন। বাকি অর্ধেক আসনের সবকটি টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হলেও 1 জুন বাংলাদেশ রেলওয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় 25% অনলাইনে আর 25% বিক্রি হবে কাউন্টারে, যা কার্যকর হবে 8 জুন মঙ্গলবার থেকে। যদিও কাউন্টারগুলো 4 জুন থেকেই শুরু করে দেয় 8 জুনের টিকিট বিক্রি। তবে মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন কাউন্টারে দেখা যায়নি তেমন একটা ভিড়, যদিও অনেককেই ফিরতে হয়েছে টিকিট না পেয়ে। অনলাইনে টিকিট কাটতে না পারে পরে আমি কাউন্টার আসছি টিকিট কাটার জন্য, কাউন্টার থেকে টিকিট পাইলাম। গতকালকে রাত্রে আসছি, বললে নাই, আজকে আসলাম, সে বলতেছে নাই। আমি ময়মনসিংহ যাবো, টিকিটের জন্য গেছি, বলছি 12 তারিখের আগে কোনো টিকিট নাই। আমি 2 দিন ছিলাম, 2 দিন ফাঁকা নাই, তারপর আর জিজ্ঞেস করিনি। কালকেও বলছি যে আগামী 5 দিনের টিকিট নাই, আজকে আসছে, আজকেও বলছে 5 দিনের টিকিট নাই। টিকিট প্রত্যাশীদের চাপ কম থাকার পরও উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি, দেখা যায়নি কর্তৃপক্ষের তৎপরতাও। আমরা তো স্বাস্থ্যবিধি যে মাস্ক তো ব্যবহার করতেই আছি, ছাড়া আর কেমনে কি করবো। এখন তো এরকম এখানে কোনো পরিবেশ ওইখানে ক্রিয়েট করে নাই, যার জন্য আমরা মানতে পারতেছি না ভাইয়া। প্রশাসন থেকে আনসার থাকে, তার তো সরাই দিবে, তার তো সরে না, কিন্তু মানুষ মানতে চায় না। যে একটু ফাঁকা থাকলে আরেকজন ওই ফাঁক গিয়ে ঢুকে যাচ্ছে। সারাক্ষণ আরএনবি বলতেছি যে কাছে যায় না, একজন আরেকজনের ঘাড়ে চলে যায়। এদিকে বুধবার থেকে চালু হচ্ছে আরও 9 জোড়া আন্তনগর আর 10 জোড়া মেল ও কমিউটার ট্রেন। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচারে যখন জনপ্রতিনিধি আর সরকারি কর্মকর্তা ছাড়াও ব্যবসায়ীদের নাম আসছে, তখন পাচারকারীদের তথ্য নেই সরকারের, এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় বলছেন বিশ্লেষকরা। সংস্থাগুলোর তথ্য বলছে সরকারের জিরো টলারেন্সের পরও অর্থ পাচার কমছে না। বিশ্লেষকরা বলছেন শুধু প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সমন্বয় বাড়ালেই চলবে না, এই জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছারও। চিন্তা করবেন না সেটার জন্য। বিপুল পরিমাণ আয়ের উৎস অদৃশ্য রেখেই 2018 সালে নির্বাচন কমিশনের কাছে আয় ও সম্পদের তথ্য দিয়েছিলেন শহীদ ইসলাম পাপুল। সংসদ সদস্য থাকা অবস্থায় মানব পাচার, ভিসা জালিয়াতি ও প্রায় 53 মিলিয়ন কুয়েতি দিনার পাচারের অভিযোগে 2020 সালে কুয়েতের আদালত কারাদণ্ড দেয় তাকে। অন্যদিকে অবৈধ সম্পদের অভিযোগে দেশে সিআইডি ও দুদকের তদন্তে ফেসেছেন তার স্ত্রী ও সন্তান। আরেক সংসদ সদস্য শফিকুল ইসলামের স্ত্রী শামিমা সুলতানা জান্নাতির নামে $14.5 লাখ মূল্যের বাড়ির খোঁজ মেলে কানাডায়। এর সূত্র ধরে কথিত বেগমপাড়ায় রাজনীতিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের তথ্য বেরিয়ে আসে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন প্রতি বছর অর্থ পাচার নিয়ে তোলপাড়ের পরও অর্থ পাচারকারীদের তথ্য নেই, এমন বক্তব্য সরকারের জিরো টলারেন্স নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। এই কথা যদি বলা হয় তাহলে ওই সংস্থাগুলোর কাছে অন্যরকম একটা মেসেজ চলে যায় যে তাহলে বোধহয় এই নিয়ে কাজ করা হোক, এরকমটা হয়তো চাওয়া হচ্ছে না। এছাড়া বিদেশে অর্থ পাচার রোধে রাজনৈতিক অঙ্গীকারও প্রয়োজন বলছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পানামা পেপারসে কিন্তু
যাদের নাম এসছে সবই অথেন্টিক, কিন্তু সুতরাং এগুলো তো আনডিসক্লোজড না। এগুলো ইনফরমেশন তো আমাদের দূতাবাস থেকেই পাওয়া যায়। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। বিদেশে অর্থ পাচারের ব্যাপারে কিন্তু মূল হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আন্তঃ মন্ত্রণালয়ের যে যোগাযোগ লেজু এই ব্যাপারে বুঝলেন আরো বেশি কি বলে সফল করা প্রয়োজন আছে। এছাড়া দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানো দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। তরুণরা আন্দোলনের কথা বললেও তারা আন্দোলনের মাঠে থাকেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, পদের জন্য দৌড়ঝাঁপ থাকলেও কমিটি দেওয়ার পর নেতাকর্মীদের অনেককেই পাওয়া যায় না। তরুণেরা, যুবকেরা যারা সবসময় আন্দোলনের কথা বলেন, তারা কোন দিন নিজেরা একটা আন্দোলন শুরু করেছেন আমি দেখিনি। আপনারা দেখে থাকতে পারেন, আমি দেখিনি। শুরু করতে হলে আগে ওই তরুণদেরকেই, ওই যুবকদেরকেই আগে নামতে হবে। এটাই হচ্ছে বিজ্ঞান, এটাই কেমিস্ট্রি। জেগে উঠতে হবে, জাগাতে হবে মানুষকে। এটা আজকের কথা, আমার কথা না, আপনার নজরুল ইসলামের কথা, রবি ঠাকুরের কথা। পদবীর জন্য দৌড়াবেন না, কমিটি হয়ে গেল হারায় যাবেন না। ইনশাল্লাহ বলছি আমরা, কিন্তু হারাই যেন না যাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের ভালো উদ্যোগের প্রশংসা না করে বিএনপি অকারণে সমালোচনা করছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে দেশে কোনো সংকট সৃষ্টি হবে না। সময় মতো ভ্যাকসিন অন্যান্য দেশ থেকে আমরা সংগ্রহ করতে পারবো। সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি আশা করি ভ্যাকসিন নিয়ে যে সংকটের কথা আজকে বিরোধী দল বলে থাকে, সে ধরনের সংকট বাংলাদেশে আমরা ইনশাল্লাহ এখানে সৃষ্টি হবে না। ভালো কিছু তাদের চোখে পড়ে না। তারা ফিলিস্তিনে ওষুধ পাঠিয়েছে জনগণের পাশে। তারা সুরক্ষা সামগ্রী নিয়ে কখনো আজকের এরকম একটা আয়োজন তারা করেছে বলে আমাদের জানা নেই। আগুনের ক্ষতি ঠেকাতে দেশে চলমান মেগা প্রকল্পগুলোতে স্থাপন করা হচ্ছে 11টি ফায়ার স্টেশন। এর মধ্যে শুধুমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্রেই হবে 2টি এবং চট্টগ্রামের কর্ণফুলী টানেলে হবে 1টি। এসব স্টেশনে থাকবে 68 মিটার দীর্ঘ লোডারের পাশাপাশি অত্যাধুনিক সব যন্ত্রপাতি। এগুলো স্থাপনের কাজ শেষ হবে আগামী বছরের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বর্তমানে লাখো কোটি টাকার অর্ধশত মেগা প্রকল্পের কাজ চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু এবং কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যোগাযোগের জন্য টানেল, সে সাথে চলছে মেট্রো রেল সহ বেশ কিছু বড় বড় স্থাপনা নির্মাণের কাজ। গুরুত্ব বিবেচনা করে এখানে কোনো ধরনের স্যাবোটেজ যেন ঘটতে না পারে, ঘটলেও যেন সেটাকে নিবারণ করা যায়, সেজন্য অত্যাধুনিক যে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এগুলি গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই অবস্থায় দেশের মেগা প্রকল্পকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে অগ্নি নিরাপত্তা বলয়। বিশেষ করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এলাকায় 2টি, সাভার এবং গাজীপুর গার্মেন্টস শিল্প এলাকায় আরও 2টি বিশেষায়িত ফায়ার স্টেশন ও রেস্কিউ সেন্টার হবে। সে সাথে চট্টগ্রামের কর্ণফুলী টানেল কেন্দ্রিক 1টি এবং খুলশী এলাকায় ভারী শিল্প ভিত্তিক আরও একটি স্থাপনা করতে যাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বিভিন্ন ধরনের স্পেশাল ইকুইপমেন্ট আছে, ফায়ার টেন্ডার আছে, তারপরে আপনার ফায়ার সাপ্রেশনের জন্য যে আধুনিক যন্ত্রপাতি সেগুলো আছে, তারপরে অন্যান্য ছোটোখাটো যে সমস্ত যন্ত্রপাতি আছে সেগুলো আছে, বেশি করে পাম্প আছে। এই প্রকল্পের আওতায় নগরীর 2টি সহ বৃহত্তর চট্টগ্রামের 5টি নতুন স্টেশন হবে। এর মধ্যে রয়েছে কুমিল্লা, কক্সবাজার এবং বান্দরবান। কাছাকাছি যে কোনোখানে দুর্ঘটনা ঘটলে বা কোনো লোক আটকা পড়লে আমরা দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করতে পারবো। বর্তমানে দেশের 64 জেলায় মোট 456টি ফায়ার স্টেশন রয়েছে। গত বছরই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছিল এ ধরনের 11টি ফায়ার স্টেশন এবং রেস্কিউ সেন্টার নির্মাণের কাজ, কিন্তু করোনা সংক্রমণের কারণে কাজে কিছুটা ধীরগতি ছিল। তবে সব জটিলতা কাটিয়ে আগামী বছরেই দৃশ্যমান হতে যাচ্ছে এই 11টি ফায়ার সার্ভিস এবং রেস্কিউ সেন্টার। চট্টগ্রামের নির্মাণাধীন কর্ণফুলী ফায়ার স্টেশন এবং রেস্কিউ সেন্টার থেকে কমল দে, সময় সংবাদ। নতুন অর্থ বছরের জন্য চূড়ান্ত বাজেটে কর্পোরেট কর হার কমানো, সিম ট্যাক্স তুলে দেওয়া সহ বিভিন্ন সুবিধার দাবি জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ। সংগঠনটির দাবি, সরকার তাদের যৌক্তিক প্রস্তাবগুলো মানলে 2025 সাল নাগাদ এ খাত থেকে রাজস্ব আদায় বাড়বে 3000 কোটি টাকা।
মঙ্গলবার বিকেলে প্রস্তাবিত জাতীয় বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতারা। যোগাযোগ থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা, চিকিৎসা সহ জরুরি নানা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে দেশের মোবাইল টেলিকম খাত। দীর্ঘদিন ধরে এ খাতের উন্নয়নে, কর কাঠামো পুনর্বিন্যাসে বিভিন্ন প্রস্তাব জানিয়ে আসছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব। প্রস্তাবিত বাজেটে টেলিকম খাতের প্রত্যাশা প্রাপ্তি তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে হতাশার কথা জানান এমটব মহাসচিব। দাবি করেন, বর্তমান কর কাঠামোতে চললে 2025 সাল নাগাদ এ খাত থেকে রাজস্ব আদায় 15,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়াবে 16,000 কোটি টাকায়, আর অপারেটরদের প্রস্তাব মানলে তা হবে 18,000 কোটি টাকা। মিনিমাম টার্নওভার ট্যাক্স কমানো, কর্পোরেট ট্যাক্স কমানো, সিম ট্যাক্স তুলে দেওয়া, এই বিষয়গুলো যদি কনসিডার করা হয় তাহলে পরে দেখেন যে মোবাইল টেলিকমের রেভিনিউ কিন্তু 26,000 থেকে সেটা 32,000 কোটি টাকায় হয়ে চলে যাচ্ছে 2025-এ, বা আমি যদি 28,000 টাকাও ধরি সেটা 32,000 কোটি টাকা হবে। গভর্নমেন্টের রেভিনিউ 18,000 কোটি টাকার উপরে হবে। এ সময় মোবাইল অপারেটরগুলো জানায়, সরকারি কর্মকর্তারা তথ্য বিশ্লেষণ করে রাজস্ব আয় বাড়ার ক্ষেত্রে এমটবের সঙ্গে একমত হলেও আস্থাহীনতার কারণেই দূরদর্শী কোনো উদ্যোগ নিচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড। আমি মনে করি যে সরকারে কিন্তু there are lots of people যে এটা বুঝতে পারছে, বাট আই থিংক ওদের ডিলেমা হচ্ছে যে সত্যি কি আমাদের এখানে যদি ট্যাক্স কমায় ওরা কি রিকভার করতে পারবে কিনা। যখন সিম ট্যাক্স 800 টাকা থেকে 300 টাকা করা হলো, তখন কিন্তু সাবস্ক্রাইবার নাম্বার বেড়েছে, টোটাল ইন্ডাস্ট্রি রেভিনিউ বেড়েছে, সরকারের এক্সচেকারের কাছে কন্ট্রিবিউশনও বেড়েছে। কর কাঠামো পুনর্বিন্যাস না করার কারণে ডিজিটাল বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি সহ এ খাতের সম্ভাবনার সবটুকু কাজে লাগানো যাচ্ছে না বলে দাবি এমটবের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বারবার সতর্ক করার পরও সরানো যায়নি পাহাড়ে বসবাসকারীদের। এতে টানা বর্ষণে পাহাড় ধসে এবারও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দখলদারদের হাত থেকে পাহাড়গুলো উদ্ধার করা না গেলে অবৈধ বসবাস বন্ধ করা যাবে না বলে জানান স্থানীয় কাউন্সিলর। তবে ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন শেষে স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতি বছর টানা বৃষ্টি শুরু হলে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা বেড়ে যায় বন্দরনগরীতে। কিন্তু পাহাড় কাটা যেমন বন্ধ হয়নি, তেমনি বন্ধ হয়নি পাহাড় দখল বা এর পাদদেশে বসবাস। নগরীর মতিঝর্ণা, বাটালি হিল, আকবরশাহ সহ বিভিন্ন পাহাড়ে কয়েক লাখ মানুষের বসবাস। পাহাড় ব্যবস্থাপনা কমিটির তথ্য অনুযায়ী 30টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে, এর মধ্যে 18টি অধিক ঝুঁকিপূর্ণ। বৃষ্টির কারণে আবারও পাহাড় ধসের আশঙ্কা সৃষ্টি হওয়ায় শুরু হয় কর্তৃপক্ষের তোড়জোড়, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। আমরা এখানে 50 বছর ধরে রয়েছি, আমাদের কোথাও জায়গা নাই, বাড়িঘর নাই। 5-6 টাকা রুম ভাড়া দিতে বা ফ্ল্যাটে থাকতে পারবো না। আমরা কামাই করে রিক্সা চালে ভাত খাইতেছি। সরকার তো আমাদের কোনো একটা ব্যবস্থা কিছু করে দিত তাহলে আমাদের একটু ভালো হইতো। আর যেসব পাহাড় দখল হয়ে গেছে সেগুলো দখলমুক্ত করা না গেলে পাহাড়ে অবৈধ বসবাস কমানো সম্ভব নয় বলে জানান স্থানীয় কাউন্সিলর। দখল করার মানসিকতা থেকে মানুষকে সরাতে হবে, সেই জন্য আমাদেরকে প্রথমে পাহাড়গুলোকে আমাদেরকে প্রোটেকশন করতে হবে। প্রোটেক্ট করার জন্য আমাদের চারিদিকে দেয়াল, রিটেইন ওয়াল দিয়ে আমাদেরকে প্রথমে পাহাড়গুলোকে আমাদেরকে মুক্ত রাখতে হবে দখলবাজি থেকে। এদিকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন শেষে পাহাড় ধসের প্রাণহানি ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় কমিশনারের। কিভাবে কাজ করলে পরে এই লোকগুলোকে স্থায়ীভাবে বাঁচানো যায়, পাহাড় রক্ষা হয়, পরিবেশ রক্ষা হয় এবং এখানে যারা বসবাস করে তাদের যেন লাইভ রক্ষা হয়, এই জন্যই মূলত আমরা এই দেখে যাচ্ছি। 2017 সালে চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলায় পাহাড় ধসে মারা যান 132 জন। সেই সাথে গত 12 বছরে মৃত্যু হয় 400 জনের বেশি। পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসনের ব্যবস্থা করা না গেলে এই সমস্যার সমাধান কোনোভাবেই করা সম্ভব নয় বলে মনে করেন পাহাড় সংশ্লিষ্টরা। নগরীর মতিঝর্ণা পাহাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। সমন্বয়হীন সংস্কার কাজে গর্ত ও যানজটের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। যাতায়াতের বিকল্প পথ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটন নগরীর বাসিন্দাদের। এদিকে উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা পৌরসভা কেউই বর্ষার আগে কাজ শেষের আশ্বাস দিতে পারেনি। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন শহর কক্সবাজারের বাজারঘাটার প্রধান সড়ক। সড়কের এক পাশে গর্ত করে বসানো হয়েছে গোল আকারের বড় ড্রেনের চাকা। সড়কের অপর প্রান্তে সারিবদ্ধ যানবাহনের জট, যেখানে সাধারণ পথচারীদের পায়ে হেঁটে চলার পথও রুদ্ধ। শহরের প্রধান সড়কের লালদিঘির পাড় থেকে শুরু করে রুমালিয়ার ছড়া পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা জুড়ে চলছে খোঁড়াখুঁড়ি। শহরের হাসপাতাল সড়কে চলছে পৌরসভার তত্ত্বাবধানে নালা নির্মাণের কাজ। এতে মানুষের চলাচলের পাশাপাশি যানবাহন চলাচলও দুর্ভোগের শেষ নেই। এতে চরম ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিকল্প রোড না রাখে মেইন সড়কে যে কাজটা করা হচ্ছে, এটার জন্য আম জনতার সমস্ত মানুষ
অনেক কষ্ট দুর্ভোগে আছে। যেখানে 5 মিনিট লাগার কথা সেখানে মানুষের ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। সাধারণ মানুষজন চলাফেরা করতে পারতেছে না ওখানে যে অবস্থা। এতদিন ধুলার যন্ত্রণায় বাঁচতেছিলাম না, এখন আবার কাদার যন্ত্রণা। প্রধান সড়কের কাজ করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আর উপসড়কের কাজ করছে কক্সবাজার পৌরসভা। এই ব্যাপারে প্রতিষ্ঠান দুটির সমন্বয়হীনতার কারণেই দুর্ভোগ বলছেন সচেতন মহল। যে উন্নয়ন জনগণকে দুর্ভোগ পোহাতে হয় সে উন্নয়ন তো আমরা চাই না। পৌরসভা এবং উন্নয়ন কর্তৃপক্ষ এই দুজনের মধ্যে কিন্তু সমন্বয় নাই এবং যার পরিণাম ভোগ করতে হচ্ছে সাধারণ জনগণের। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে বর্ষার আগে গর্ত ভরাট করে দেয়া হবে, আর পৌরসভা বলছে বর্ষার আগে কিছু সড়কের কাজ শেষ করার চেষ্টা চলছে। দ্রুততম সময়ে এই সাইডের রাস্তাগুলো যে আছে এগুলো যেন ঠিক করে, এই স্তরগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হবে এবং এটা আমরা মনে করি যে ইনশাল্লাহ আগামী বছর জুন মাসের দিকে এই রাস্তার কাজ শেষের দিকে চলে যাবে। জোর তৎপরতা চালাচ্ছে যাতে বর্ষার আগে কিছু কিছু উপসড়কগুলি আমরা যাতে ঢালাই দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান যাতে চলাফেরা করতে পারে। কক্সবাজার পৌরসভা বাস্তবায়ন করছে 140 কোটি টাকা ব্যয়ে প্রায় 24 কিলোমিটার রাস্তা, 23 কিলোমিটার নালা ও 23 কিলোমিটার লাইটিং এর কাজ। আর উন্নয়ন কর্তৃপক্ষ 5.2 কিলোমিটার প্রধান সড়ক বাস্তবায়ন করছে প্রায় 258 কোটি টাকায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্থানীয় বাজারে দাম না পেলেও পাল্প ও জুট সহ নানা খাদ্যপণ্য তৈরির কারখানায় গুটি আম সরবরাহ করে লাভবান হচ্ছেন রাজশাহী অঞ্চলের চাষিরা। তবে দেশে বিদেশে আমের তৈরি বিভিন্ন খাদ্যপণ্যের চাহিদা বাড়লেও গ্যাস সংযোগ না থাকায় বাজার ধরে রাখতে পারছেন না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। রাজশাহীর গোদাগাড়ি ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ, ক্যামেরায় ছিলেন মোমেন হোসেন। সরকারি নির্দেশনা মেনে গাছ থেকে আম নামাতে ব্যস্ত বাগান মালিক ও শ্রমিকরা। এসব আমের একটি অংশ যাবে বাগানের কাছাকাছি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরির কারখানায়। খিরসা, গোপালভোগ, ফজলি এটা আমরা বাইরে বাজারজাত করি, আর যেটা গুটি আম বা ছোট সাইজ সেগুলো আমরা সাপ্লাই দিই। যে আমগুলো আমাদের আগে বিক্রি হতো না, এই আমগুলো আপনার বাজার ভ্যালুয়েশন অনুযায়ী তারা আমাদের একটা রেট দেয়। কারখানায় আসার পর কয়েক ধাপের মান পরীক্ষায় উত্তীর্ণ হলে তা দিয়ে তৈরি করা হয় আচার ও জুস তৈরির উপকরণ পাল্প। বিএসটিআই এবং ইন্টারন্যাশনাল আইন আমরা বিআরসি, হ্যাসাপ, জিএমপি এগুলো মেনটেন করি। দেশে বিদেশে জুস সহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে বছর বছর, তবে উৎপাদন খরচ বেশি পড়ায় বাজার ধরতে পিছিয়ে পড়ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ডাইরেক্টলি আমরা ইউজ করি ইলেকট্রিসিটি, এটা গ্যাসে রূপান্তর করতে পারি। একটা প্রোডাক্ট যদি 70% আপনার তৈরি করতে খরচ কমে আসে, সেই প্রোডাক্টের এমনি কিন্তু দাম কমে আসবে। অঞ্চলভিত্তিক শিল্প কারখানার সম্প্রসারণে বিদ্যমান সংকট দূর করতে সরকারকে দূরদর্শী নীতি কৌশল নিয়ে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের। ন্যাচারাল গ্যাস কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু কমে যাচ্ছে, তাহলে আপনাকে যে লিকুইড গ্যাস সেটার ইউজ করার কথা আপনাকে চিন্তা করতে হবে, রিনিউয়েবল এনার্জির কথা আপনাকে চিন্তা করতে হবে। এই অঞ্চলে আম, টমেটো সহ নানা জাতের কৃষি পণ্যের উৎপাদন বাড়লেও এসব পণ্য প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত বড় কোনো শিল্প কারখানা গড়ে না ওঠায় একদিকে কৃষকরা যেমন বাজার প্রতিযোগিতার সুফল থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি দেশে এবং বিদেশে সম্ভাবনাময় বাজার ধরতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এসব পণ্য প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, গোদাগাড়ি, রাজশাহী।